টুকটাক কিছু আত্মীয়দের ডাকা হলো। রিজভির বড় বোন আর তার স্বামী এসেছেন। ছোট বোন আসতে পারবেন না, তার বাড়িটা দূরে। রিজভির একটা ফুপু আছে, তার স্বামী এসেছেন। অর্থাৎ কেউ বাড়িতে যায়নি। রিজভি বেচারা ভাবেইনি পরীক্ষার হল থেকে বেরিয়ে এত কিছু হয়ে যাবে, আবার বিয়ে পর্যন্ত হয়ে যাচ্ছে। ভাবা যায়? রাত 9টার দিকে রিজভিয়া স্মৃতির আক্ত সম্পূর্ণ হলো। সকলে আলহামদুলিল্লাহ পড়ল। শিশির সহ নিহার রিজভিকে পাশে থেকে অভিনন্দন জানালো। স্মৃতি লজ্জায় লাল নীল হচ্ছে, ভাবে লাগছে। তাদের ইচ্ছে আকাঙ্ক্ষা পূরণ হলো। রিজভি প্রশান্তময় হাসলো। সে তার রসমালাইকে পেয়ে গেছে। বিকেলে মনে হচ্ছিল আজ বোধহয় অন্তরটাই হারিয়ে ফেলবে, আত্মাটা বেরিয়ে যাবে। স্মৃতিকে এই কয়েক মাসের মধ্যে সে অনেক ভালোবেসে ফেলেছে। মেয়েটা সবসময় নরম সরম হয়ে থাকে, কথা বলে কি সুন্দর মিষ্টি মিষ্টি করে। সে সত্যিই রসমালাই, দেখতেও এবং কাজেও। ভেবে হাসলো রিজভি। স্মৃতি আর রিজভির জীবনে নতুন ক্ষণ শুরু হয়ে গেছে। তারা এখন স্বামী স্ত্রী। দুজন দুজনের দিকে তাকালো। অমায়িক হাসলো রিজভি। স্মৃতির প্রচুর লজ্জা করছে, চোখ নামিয়ে নিল। কুয়াশা, ঈশা আর রনি হাসছে ওদের কারবার দেখে। রাত 10টা পার হয়ে গেল। স্মৃতির বাড়ির সকলে ঠিক করেছে রিজভিকে আজ রেখে দেবে। ভালোভাবে পরিচয় হলো না, হুট করে বিয়েটা হয়ে গেল। শুধুমাত্র কিছু সময়ের এবং কথার উপর ভিত্তি করে বিয়েটা দিলেন, একমাত্র মেয়ের কথা ভেবে, তার সুখের জন্য। ভালোভাবে খোঁজ খবরটাও নিতে পারেননি। যদিও স্মৃতির বাবা মা বুঝেছেন ছেলে ওনারা ভালোই পেয়েছেন, মেয়ে সুখে থাকলেই হলো। শাসন করে এতটা বছর লালন পালন করেছেন। মেয়ের ভবিষ্যৎটা না হয় নিজের পছন্দ মতোই হোক, ক্ষতি কি তাতে? এদিকে শিশিররা তা শুনে রীতিমতো মজা নিতে লেগে গেছে। এক প্রকার রিজভিকে সব পেরে ধরেছে। বেচারা পড়েছে গ্যারাকলে। শিশির টিপ্পনি কেটে বলল, এই দোস্তর কপাল খোলা গেল রে। বিয়ে করলে আবার শ্বশুর বাড়ির বাসর করার সুযোগও পেয়ে গেলি। আরে তোর শ্বশুর শাশুড়ি তোর কপাল খুলে দিল রে, মেয়ে জামাইয়ের বাসরের ব্যবস্থাও করে দিল। রিজভি কটমট করে তাকালো শিশিরের দিকে, কিছুই বলতে পারল না। কারণ আজ তার পালা এসেছে। সে এতদিন সুযোগ বুঝে টোপ দিয়ে এসেছে। নিহার ঠোঁট টিপে টিপে হাসছে। শিশির তার মতো মজা নিয়ে চলেছে একের পর এক। রিজভিকে রাখবে শুনে রিজভির বাবা চলে যাবেন ঠিক করলেন। ফুপা বোনেরাও চলে যাবেন বলেছেন। সকলকেই থাকার কথা জানালেন স্মৃতির বাবারা, কিন্তু কিছুতেই রাজি হলেন না রিজভির বাবা মা। অবশেষে ঠিক হলো সকালে চলে যাবেন। শিশির কুয়াশাকে রাখবেন। শিশির কুয়াশা রাতটা থেকে যাবে। ওরা মানা করেও কাজ হলো না, জোর করে রাখলো। এছাড়া স্মৃতি রিজভিও জোর করলো। 11টার পর নিহার চলে গেল রিজভির বাবাদের সাথে। ঈশা রয়ে গেল কুয়াশাদের সাথে। রাত প্রায় 12টার দিকে কিছু নিয়ম কানুন পালন করে রিজভিকে স্মৃতির ঘরে দেওয়া হলো। স্মৃতিকে সুন্দর করে শাড়ি পরিয়ে সাজানো হয়েছে। মেয়েটাকে আজ একটু বেশি মিষ্টি লাগছে। দুপুর থেকে যে ঝড়টা গেল দুটি মনের উপর, এক মুহূর্তের জন্যই দুটি মন ভেঙে যেতে নিয়েছিল। দুটি মন আলাদা হতে গেছিল। আল্লাহ চাইলে কি না পারে, সব ভাগ্যের পরিহাস। আজ যদি রিজভির সাথে স্মৃতির ভাগ্য জোড়া না থাকতো, হাজারো কোনো জোড়াজুড়ি খাটতো না। তাদের আশা পূরণ হয়েছে। নিয়তিতে যদি না থাকতো, হাজারো ভালোবেসে কি হবে? ভাগ্যের উপর কি জারি জুরি খাটতো না। রিজভিক তার রসমালাইকে হারাতো। স্মৃতি নিয়তি মেনে অন্যের সংসার করত। ভালোবাসা না থাকলেও জোর করে বাসতে হতো, কিন্তু সুপ্ত চাওয়া দুজনার মনে থেকেই যেত। পরিবার মানাতো একটা উসিলা মাত্র। পরিবার না মানলেও যদি রিজভি স্মৃতির নিয়তিতে এক হওয়া থাকতো, তবে সেটা কারোরই সাধ্য থাকতো না তাদের মিলনে বাধা হবার। যে করেই হোক, যেভাবেই হোক, মিলন তাদের হতোই। নয়তো একটা শাসন করা পরিবার কি করে মেনে নিল? এটা নিশ্চয় হবারই ছিল। রিজভির স্মৃতি আজ যতবার আল্লাহকে ডেকেছে, দুজন দুজনকে না পেলে বোধহয় কাচের ন্যায় ভেঙে টুকরো টুকরো হয়ে যেত। রিজভি পরীক্ষার হল থেকে যেমন ছিল তেমনই বেরিয়ে এখানে এসেছে। বাসাতেও আর যায়নি, আর চেঞ্জও করতে পারেনি। বিয়েটাও হয়েছে তেমন অবস্থাতে। তাই স্মৃতির বাড়ি থেকে আপাতত ড্রেসের ব্যবস্থা করেছে। অনেক রাত হয়ে গেছে, মার্কেটের দোকানগুলো বন্ধ, নতুন কিছু কিনতে যেতে পারেনি। জানিয়েছে সকালে মেজামাইকে কিছু কিনে এনে দেওয়া হবে। তাই এখন লুঙ্গি আর টি শার্ট দেওয়া হবে রিজভিকে রাতে পরার জন্য। রিজভি স্মৃতির ঘরে ঢুকে বসে আছে বিছানায়। স্মৃতি বাহিরে ছিল, মাত্রই আসলো। সাথে করে রিজভির জন্য লুঙ্গি টি শার্ট এনেছে। মা এগুলোই দিয়েছে। এসে দরজার সামনে থেকে দুজনার চোখাচোখি হলো। ধুপ করে উঠল দুজনার বুক। তাকিয়ে রইল কিছু পল। স্মৃতি লজ্জায় মাথা নুয়ে ভেতরে ঢুকে এগিয়ে গিয়ে সালাম দিল। রিজভি সালাম নিয়ে ফেরত সালাম দিল। স্মৃতি সালামের জবাব দিয়ে মায়ের বলা কথাগুলো বলল, আর রিজভিকে চেঞ্জ করতে বলল। রিজভি সবটা শুনে বলল, সমস্যা নেই, এতেই চলবে। নিজেই ভাবিনি আজই আমার বিয়ের কপালটা খুলে যাবে। এখন লুঙ্গি পরে শ্বশুর বাড়ি, তাও আবার বউয়ের ঘরে থুরি, বাসর ঘরে রাত কাটাবো। রিজভির লাগাম ছাড়া কথা শুনে স্মৃতির পুরো অন্তর কায়া কেঁপে উঠল। হাতুড়ি পিটা শুরু হলো বুকে। কিছু বাড়ি দিচ্ছে বুকে। লজ্জায় কান মুখ লালাভ হয়ে উঠল। শিউরে উঠল শরীর। কাটার ন্যায় বিঁধল লোমগুলো। রিজভি হাসলো। আপাতত বউকে লজ্জা দেয়া থেকে দূরে রাখলো।
স্মৃতির হাত থেকে জিনিসগুলো নিয়ে বিছানায় রেখে স্মৃতিকে কাছে টেনে শক্ত করে জড়িয়ে ধরল। ইমোশনাল হয়ে উঠল দুটো মন। স্মৃতি শব্দহীন কেঁদে দিল। এই জড়িয়ে ধরাতেই আবেগ ছিল। রিজভি বুঝিয়ে দিল তার স্মৃতিকে। অনেক সাধনা করে পেল তার রসমালাইকে। স্মৃতি বুঝে রিজভির শার্ট খামচে ধরল। মিশে যেতে চাইলেও রিজভির বুকে ছাড়বে না আর। ছাড়লেই যদি হারিয়ে যায়। স্মৃতি কান্না করতে করতে মিষ্টি কণ্ঠে বলল, স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে সব, কল্পনাও করিনি আজ আপনাকে পাবো। পরিবার সব সময় শাসনে রেখেছেন, দাদি সব সময় নরম থাকতে বলেছেন, ব্যবহার নরম রাখতে বলেছেন, উগ্রতা হতে দেননি। সব সময় জানিয়েছেন মেয়ে মানুষ নরম মাটি হয়ে থাকতে হয়। এইসব ছোট থেকে পেয়ে পেয়ে নিজের ভালো মন্দ কোনো মন্তব্য মত দিতে পারিনি। রাগী বাবার উপর জোর খাটানোর সাধ্য আমার ছিল না। চাচু এক কথার মানুষ, বাড়িতে দাদি যা বলবেন তাই। এসবের বাহিরে আমার ক্ষমতা ছিল না কিছু বলার। অনেক সময় মতো দিতে পারতাম, অনেক সময় পারতাম না। মা যদিও একটু সুযোগ দিতেন, কখনো সাহস করতেন না বাবার উপর। আমারও ইচ্ছে অনেক লেখাপড়া করার। কুয়াশা ল পড়তে চায় শুনে ইচ্ছে করে, কিন্তু কখনো বাড়িতে জানাইনি এসব। যদি না মানে, যদি বলে মেয়ে মানুষের এত কিসের লেখাপড়া, লয়ার হয়ে কি হবে, সেই তো শ্বশুরবাড়ি গিয়ে খুন্তি নাড়াতেই হবে। আমার বড় চাচুর বড় মেয়ে ডক্টর হবার ইচ্ছে ছিল, কিন্তু দাদি পড়তে দেননি। অযথা নাকি টাকা নষ্ট। আর দেখেন না, আমার বছর যাবৎ বিয়ের দেখাশোনা চলছে, অথচ আমি জানতামই না। কতটা হেলাফেলা মনে করেন আমাকে। বড় ভাইয়ারাও বাবার মতো শাসন করে রাখেন। বাড়িতে এসে যখন এসব শুনলাম, বিশ্বাস করেন পুরো পৃথিবী ঘুরে গিয়েছিল আমার। ভেবেই নিয়েছিলাম আর আমার আর পাওয়া হবে না আপনাকে। আমি শিশির ভাইয়ার কাছে চিরজীবন কৃতজ্ঞ থাকব। ভাইয়া না থাকলে এসব হতো না বোধহয়। ভাইয়ার বুদ্ধি বিচক্ষণতা সত্যি অমায়িক, সব দিকে হ্যান্ডেল করে নিল। আর আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, তিনি আমার ভাগ্যে আপনাকে লিখেছেন। শিশির ভাইয়ার মাধ্যমে আমাদের এক করে দিলেন। কান্না করতে করতে কথাগুলো বলল স্মৃতি। রিজভি সবটাই শুনল। সেও শিশিরের কাছে কৃতজ্ঞ। বন্ধু সে পেয়েছে কপাল করে। আল্লাহ এমন বন্ধু কয়জন আর দেন। আর যদি আল্লাহ সহায় না হতেন, শিশির যদি রাজি না করাতে পারতো, তাহলে কি হতো? ভাবতে ভাবতে স্মৃতিকে শক্ত করে জড়িয়ে ধরল। স্মৃতি আরো কিছুক্ষণ কাঁদল। রিজভি স্মৃতিকে বুক থেকে তুলল। এবার কপালে চুমু খেয়ে বলল, কেঁদো না আর। আল্লাহ আমাদের সহায় হয়েছেন। আমাদের পথ চলা দীর্ঘ হয়েছে। যতকাল বাঁচবো একে অপরকে আঁকড়ে ধরে বাঁচবো, আগলে রেখে বাঁচবো। আমরা একে অপরের নিয়তিতে ছিলাম, এই জন্যই তোমার পরিবার মেনেছেন। না মানলেও আমরা এক হতাম। আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করব। চলো। থামলো রিজভি। আবারও বলল, আর তুমি পড়বে, তুমিও ল নিয়ে পড়বে। আমি পড়াবো তোমায়, সব রকম সুযোগ পাবে তুমি। এখন তুমি আমার অধিকার। তোমার ওই বুড়ি দাদির কোনো জোরাজোরি খাটবে না আর। আর না তোমার ওই খারুজ বাপ চাচার। স্মৃতি হেসে ফেলল রিজভির শেষ কথাগুলো শুনে। তবে পড়াবে শুনে খুশি হলো। আবার জড়িয়ে ধরল রিজভিকে। রিজভিও আগলে নিল মিষ্টি বউকে। স্মৃতি বলল, ফ্রেশ হয়ে আসেন। রিজভি সম্মতি দিয়ে চলে গেল। স্মৃতি ঘরে দরজা আটকে দিল। কিছুক্ষণের মাঝে রিজভি এলো। গোসল করেছে। সারাদিন পর কেমন যেন লাগছিল। শরীর ঘেমেও চিপচিপ করছিল। সকালে গোসল করে বেরিয়েছিল। সে শুধু লুঙ্গি পরে বেরিয়েছে। স্মৃতি সেদিকে দেখে শরীর হিম হয়ে গেল। নগ্ন শরীর রিজভির। ছেলেটা অমায়িক সুদর্শন। রিজভি ভালোভাবে চুল মুছে তাকালো বউয়ের দিকে। স্মৃতির অবস্থা বুঝে হাসলো ঠোঁট টিপে। বিছানার দিকে এগিয়ে গিয়ে আস্তে করে বলল, এখন হিম বলে বৃষ্টির সময়? হ্যাঁ, রসমালাই তো এখনো ছুঁয়েই দেখলাম না। এই লোকটা পাক্কা ফাজিল, শুধু লজ্জা দেয়। আজ কয়টা মাস এসব শুনে সয়ে গেছে সে। তাই কিছু মনে না করলেও লজ্জা আজ বেশি করছে কেন যেন। আবার গাল লালাব হয়ে উঠল। রিজভি হাসলো অমায়িক। টি শার্ট পরতে পরতে বলল, উঁচু করে এসো, নামাজ পড়বো। স্মৃতি সম্মতি দিয়ে চলে গেল। কিছুক্ষণ পর অজু করে এলো। দুজনে নফল নামাজ সহ তাহাজ্জুদ পড়ে নিল। আল্লাহর কাছে দু হাত তুলে হাজার হাজার শুকরিয়া আদায় করলো। সাথে এই নতুন জীবনের সূচনা যেন 1000 বছরের দীর্ঘ হয়, সেই দোয়াও করলো। দুজনে নামাজ শেষ করে উঠল। রিজভি এবার বিছানায় বসে স্মৃতির দিকে পূর্ণ দৃষ্টি দিল। সে মিররের সামনে নিজের কাজ করছে। মেয়েটাকে শাড়িতে অসাধারণ লাগে। এই শাড়ির জন্যই তো সেদিন মেয়েটার উপর সে পিছলিয়েছিল। পুরোই রসমালার ডিব্বা। লাল টুকটুকে একটা সিল্ক শাড়ি পরেছে স্মৃতি। লম্বা দীঘল কালো চুলগুলো খোপা করা। পেছনে ঘাড়ের উপর বড়সড় বল হয়ে আছে খোপার জন্য।
শরীরে টুকটাক ছোট ছোট সোনার গহনা। রিজভির বাড়ি থেকে কিছুই আনেনি, শুধু আংটি এনেছিল রিজভির মা। বিয়ের কিছুই ভাবনাই ছিল না। রিজভির মা ছেলের বউকে পরে সব দিবেন জানিয়েছেন। হঠাৎ বিয়ের আর কি বা হয়। রিজভি উঠে গিয়ে স্মৃতিকে পেছন থেকে জড়িয়ে ধরল। খোপা চুলগুলো দিল ছেড়ে। ঝরঝর করে ছড়িয়ে পড়ল পুরো পিঠ কোমর বেয়ে। কোমরের নিচে চলে গেল। রিজভি দেখে অভিভূত হলো। এদিকে স্মৃতি জমে আছে। রিজভি তার পেটে হাত রেখেছে, তাও আবার নগ্ন পেটে, শাড়ির আঁচলের নিচ দিয়ে ভেতরে পর্যন্ত জড়িয়ে আসছে। রিজভি চুল দেখে বলল, তোমার ওই চুলগুলো আমার অনেক ভীষণ প্রিয়। শিশিরদের বাড়ি থেকে দেখেছিলাম প্রথম। এত সুন্দর চুল আমি দেখে অভিভূত হয়েছিলাম। স্মৃতি লজ্জামাখা হাসি দিয়ে মাথা নুইয়ে নিল। স্মৃতি রিজভির কাঁধের অনেকটা নিচে লম্বাতে, তবে সেটাতে রিজভির কোনো ভাবান্তর নেই। তার ছোটখাটো গোলুমুলু রসমালাই সে। এত মিষ্টি কেন মেয়েটা? রিজভি কিছুক্ষণ মিররে দেখলো স্মৃতির নুইয়ে রাখা বদনখানি। এরপর কোলে তুলে নিল। হঠাৎ স্মৃতি চমকে উঠল, গলা জড়িয়ে ধরল ভয়ে। আতঙ্কিত কণ্ঠে বলল, আরে করছেন কি? ভয় পেয়ে গেলাম একদম। আরো ভয় পাও? আমি তোমার ভয় দেখবো আজ। কিন্তু আজ ছাড়ছি না আমার রসমালাইকে। রসমালাই আজ আমি খাবোই। সুযোগ করে দিল আবার খারুজ শ্বশুর মশাই। হ্যাঁ, এই সুযোগ হাতছাড়া করবো আমি? হ্যাঁ, আমি বোধহয় প্রথম যে পরীক্ষার হল থেকে বেরিয়ে প্রেমিকার বাড়িতে এসে বিয়ে করে আবার সেই শ্বশুর বাড়িতে বাসর করবো, তাও আবার লুঙ্গি পরে। বাবা যায় কি কপাল আমার। বলে রিজভি দাঁত বের করে দুষ্টু চোখে দুষ্টু হাসলো। স্মৃতি জমে ক্ষীর। তার ভেতরে তুফান শুরু হয়েছে। হাপড়ের মতো ওঠানামা করছে বুক। লজ্জায় না পেরে রিজভির বুকে মুখ গুজে দিল। সুখ সুখ লাগছে তার। প্রজাপতির ন্যায় উঠতে ইচ্ছা হচ্ছে। রিজভি দেখে এবার শব্দ করে হেসে ফেলল। হেসে নিয়ে স্মৃতিকে কোলে নিয়ে বিছানায় বসলো। মাথাটা ঝুঁকিয়ে স্মৃতির কানের কাছে ফিসফিস করে বলল, আমার রসমালাই কি শুধু লজ্জায় নুয়ে থাকবে, নাকি একটু টেস্টও করতে দেবে? পুরো ডিব্বা কোলের উপর নিয়ে বসে আছি, সামনে রেখে অপেক্ষা করতে পারছি না তো আর। রিজভির এরকম লাগামহীন কথায় স্মৃতি বারবার মরছে। রিজভিকে আরো শক্ত করে জড়িয়ে ধরে রাখলো। মুখ সে তুলবে না। আজ এ ছেলে তাকে লজ্জা দিয়ে দিয়েই খুন করে ফেলবে নির্ঘাত। মুখ তুলে তাকানোর ক্ষমতা নেই তার। রিজভি বুঝে সে এবার নিজে থেকে বইয়ের মুখ তুলল। তাকালো মুখের দিকে। স্মৃতির চোখ বন্ধ। আদেশের সুরে বলল, তাকাও আমার দিকে। আর দিতে থাকলে বলো আমাকে। আমার কোনো তাড়াহুড়ো নেই, আমি অপেক্ষা করব। স্মৃতি এবার চটজলদি চোখ খুলে তাকালো রিজভির চোখের দিকে। কিছুক্ষণ তাকিয়ে থেকে নেশায় বুঁদ হয়ে উঠল সে। তার স্বামী এখন এই ছেলে। ভালোবাসা এতগুলো মাসের যেখানে সাধনা করে পেয়েছে, সেখানে বাধা মানা কিসে? তারা এক হতে পারলে অন্তরে জ্বালা মিটাবে। স্মৃতি সম্মতি বোঝাতে রিজভির গলা আঁকড়ে ধরল। আরেকটু ঘনিষ্ঠ হতে চাইল। রিজভির চোখের দিকে তাকিয়ে বলল, ভালোবাসি খুব। রিজভি সম্মতি তো পেলই, সাথে খুশিও হলো। এই মেয়ের মুখ থেকে ভালোবাসি শব্দটা বের হওয়া মানে আকাশে চাঁদ হাতে পাওয়া। এটা নিয়ে দুবার বলল স্মৃতি ভালোবাসি। রিজভি মুচকি হেসে স্মৃতিকে আরো টেনে নিল। স্মৃতির নগ্ন নরম পেটের মাঝে হাত গলিয়ে শক্ত করে ধরল। ঝুঁকে স্মৃতির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। স্মৃতি রিজভির ঘাড় আঁকড়ে ধরে সম্মতি দিল। রিজভি স্মৃতির পেট খামচে ধরল। ঘুমিয়ে উঠল সে। কিন্তু রিজভি আরো গভীর হলো। তার ছোঁয়া চাওয়া সব গভীর হতে লাগলো। স্মৃতি সামলাতে ব্যস্ত হলো অস্থির স্বামীকে। রিজভি অবশেষে পেল তার রসমালাইকে পুরোপুরি রূপে। আজ থেকে কোনো বাধা নেই। তাদের প্রণয়ের পরিণয় হয়েছে। তাদের প্রণয়ের পূর্ণতা পেয়েছে। মিলেছে তাদের নিয়তি। এক সূত্রে বাধা পড়েছে তারা। ভালোবাসা সফল হয়েছে তাদের। আজীবনের সঙ্গী হয়েছে দুজন। এখন তারা অর্ধাঙ্গ অর্ধাঙ্গিনী। এদিকে কুয়াশা হেসে কুটি কুটি হচ্ছে। সে কখন থেকে সে হেসেই চলেছে। সেই হাসি যেন থামাথামির নাম নেই। বিছানার মাঝখানে বসে থেকে দম ফাটা হাসিতে মত্ত হচ্ছে সে। আর শিশির বিরক্ত মুখে চোখ মুখ কুচকে বউয়ের হাসি দেখে যাচ্ছে। কুয়াশার হাসির কারণ শিশিরকে লুঙ্গি পরা অবস্থায় দেখে। স্মৃতির বাড়ি থেকে শিশিরদের আলাদা ঘর দেওয়া হয়েছে। রাতে শোবার জন্য শিশিরকেও লুঙ্গি দেওয়া হয়েছে। মূলত যখন থেকে শিশিরকে লুঙ্গি পরে বের হতে দেখেছে, তখন থেকে তার হাসি সঙ্গী হয়েছে। আসলে শিশির লুঙ্গি বেশি পরে না। সে বাড়িতে থাকলে ট্রাউজার পরেই থাকে, আর রাতেও সেটা পরেই শোয়। লুঙ্গি খুব প্রয়োজন ছাড়া ইউজ করে না। ঘরের বাইরে তো একদমই না। তার নাকি আনিজি লাগে। আর বিয়ের পর লুঙ্গি পরাও হয়নি। সেজন্য কুয়াশা এখন লুঙ্গিতে দেখে হেসে কুটি কুটি হচ্ছে। আগে পড়েছে কিনা কুয়াশার সেসব মনে নেই। বড় হওয়া অবধি আজ প্রথম দেখলো। কিন্তু কুয়াশার কাছে নাকি খুবই হাস্যকর লাগছে লুঙ্গিতে শিশিরকে। শিশির কটমট করছে বউয়ের কারবার দেখে। আশ্চর্য, পাগলের পাল্লায় পড়লো তো। লুঙ্গি তো পড়েছে সে, এখানে হাসির কি আছে এত? অদ্ভুত। না পেরে দিল ধমক, বলল, আয় গোবর ঠাসা, থামবি তুই? কুয়াশা হাসতে হাসতে বলল, থামছে না হাসি, সিরিয়াসলি তোমাকে সেই লাগছে। আসো একটা ছবি তুলে দিই। শিশির কুয়াশার মাথা এবার জোরে সোরে চাটি বসালো। কুয়াশার হাসি এবার আপনা আপনি পালালো। কথায় আছে না, মায়ের আগে ভূত পালায়, ঠিক তেমন। শিশির বলল, ফাজিল,
থামে না বলে তোর হাসি? মারের আগে ভূত পালায়, তোকে 24 ঘন্টা মারের উপরেই রাখতে হবে। কুয়াশা দাঁত কিরমির করতে করতে শিশিরের 14 গোষ্ঠী উদ্ধার করছে। শিশির আবারও বসালো চাটি। এবার রেগে গেল কুয়াশা। মানে তার কাছে হাস্যকর লেগেছে বলে সে হেসেছে, সেটাও আবার তারই মুখে। তো এই বুনোওলের কি খসে পড়লো তাতে, যার জন্য মারতে হবে? রেগে বলল, এই বুনুল, আমার হাসি পেয়েছে তাই হাসি। এখানে মারার কি হলো বেয়াদব বুনুল? শেষ কথাটা বলতে বলতে আধা শোয়া হয়ে বসে থাকা শিশিরের চুলগুলো দিল আচ্ছা মতো টেনে। শিশির 2 হাত দিয়ে কুয়াশার হাত ছাড়িয়ে নিল। রাগ নিয়ে তাকালো, বলল, ফাজিল, হাসছিস তুই আমার উপর, আর আমি ছেড়ে দেব? ওর এখন লুঙ্গি পরতে দিল, এখানে আমি ট্রাউজার কই পাবো? এদি তোর হাসতে হচ্ছে কেন এত? কখনো দেখিনি তাই। কেন, তুই তোর স্বামীকে ছোট থেকে দেখার সুযোগ পেয়েছিস, অথচ লুঙ্গি পরা দেখিসনি? কুয়াশা ভেবাচাকা খেলো, বলল, ধুর, আগে দেখেছি বলে মনে পড়ে না, আর বড় হয়ে একদিনও দেখিনি। শিশির ভাবলো, সত্যি সে তো কখনো বাইরে লুঙ্গি পরেই বের হয়নি। আর সে কেন, কোনো ভাইই না, বেশি একটা লুঙ্গি পরে বেরোয় না। বাবা চাচু পরে শুধু, আর তুষার তুহিন ভাই মাঝে মাঝে পরে বের হয়। নিহারও কখনো লুঙ্গি পরে না। বলল, হ্যাঁ তা ঠিক, আমি লুঙ্গি পরে বের হই না, প্রয়োজনে পরি, বিয়ের পর পরিও নি। আর যখন থেমে গেল। বিব্রত হলো শিশির। কুয়াশা ভ্রু কুচকে চেয়ে রইল। জিজ্ঞাসা করলো, কি? শিশির নিজেকে সামনে নিয়ে বলল, না মানে যখন লুঙ্গি পরার মতো পরিস্থিতি হয়েছিল তখন তোর জন্মই হয়নি, আর হলেও ছিলি লেদা বাচ্চা, দেখবি কি করে? কুয়াশা খুবই লজ্জা পেল। কি জ্বালা, বইয়ের বড় হওয়া দেখেছে এই বুনোহল। শিশির বুঝে হাসলো ঠোঁট কামড়ে। কুয়াশার পেট ধরে উঁচু করে তুলে বসিয়ে নিল নিজের উরুর উপর। সে আধা শোয়া অবস্থায় বসে। কুয়াশার ঠোঁটে লজ্জা মাখা হাসি ঝুলছে এখনো। শিশির তা দেখে বলল, কি ভাগ্য আমার, বউয়ের জন্ম হওয়ার পর থেকে বউ বড় হওয়া পর্যন্ত দেখলাম। তুই নর্মাল ডেলিভারিতে হয়েছিলি, তা আবার রাতে। আমার খুব বেশি কিছু মনে নেই, তবে 4 বছর বয়সের স্মৃতি কিছু কিছু মনে থাকে, আমারও আছে। রাতে তো জেনেছিলাম না যে বউ আমার পয়দা হয়েছে। শেষ কথাটুকু বলতে গিয়ে শিশির নিজেই হেসে ফেলল। কুয়াশা তা শুনে ফুঁসে উঠল। কয়েকটা কিল ঘুষি চাপড় থাপ্পড়ও ফ্রিতে খেলো বইয়ের হাতে। সেগুলো দিয়ে কুয়াশা ক্ষান্ত হলো না। শিশিরের চুল ধরে টেনে দিয়ে বলল, ফাজিল বুনুল। শিশির হেসে কুটি কুটি হচ্ছে কথাটা ভাবলেই। হেসে নিয়ে আবারও বলল, আরে শুনবি তো গল্পটা? বলে সে আবারও বলা ধরল। তো সকালে যখন শুনলাম আমার বউ পয়দা হয়েছে তখন কিছু বুঝছিলাম না। তারপর যখন তোকে দেখছিলাম ছোট আম্মুর কোলের মাঝে শুয়ে ফ্যাল ফ্যাল করে বড় বড় চোখ নিয়ে তাকিয়ে আছিস, চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলি, তখন বুঝলাম তোর কথা বলেছে সব। সকলের আধিক্যতা দেখে আমি রীতিমতো বিরক্ত। ভাবছিলাম আজব, এত নাচানাচির কি আছে সকলের? তোকে নিয়ে সব আমোদে আহ্লাদে মাতল, আমার পাত্তা আর কেউ দিচ্ছিল না। রাগে ফুসতাম, আমার আদর সব তুই নিয়ে নিলি। তোকে নিয়ে সকলে ব্যস্ত হলো, এর কোল থেকে ওর কোলে ঘুরতে ঘুরতে লাগলি। আমি যে ওই বাড়ির সেটাই সকলে ভুলে গেল। ছোট চাচা আমি বলতে পাগল ছিল, অথচ তুই হতে না হতেই তোকে নিয়ে আদর করা শুরু করলো। আমাকে আর বেশি আদর করতো না। নিহার ভাই তোকে কোলে নিয়ে বসে থাকতে লাগলো। সে তোর কাছ থেকে উঠবেই না ভাবটা এমন। ও তো ছোট ছিল, তবু ও কি করে বুঝেছিল কে জানে। কিন্তু আমার কেন জানো তোর উপর রাগ ছাড়া কিছু আসছিল না। আমাকে কেউ বেশি কোলে নিত না, আর আদর করতো না। ভাইরা তোকে নিয়ে ঘুরতো, এইসব দেখে আমি খুব ছোট বয়সে হিংসা করতাম। এরপর থেকে তুই যত বড় হতে লাগলি তত হিংসা হতে শুরু করলো, কারণ সকলে তোর গুণগানে পঞ্চমুখ কিউটের ডিব্বা হয়েছিল নাকি। কিন্তু তোকে তো আমি তাকিয়েও দেখতাম না, দেখলেই মারতে ইচ্ছা করতো। তোকে আমার কাছে পেতনির থেকে কম কিছু লাগতো না। এইটুকু বলতে না বলতে আবারও খেলো মার। বুকের উপর কিল খেলো বইয়ের হাতে। শিশির আহ করে উঠে হাসলো, আবার বলল, আরে আগে তেমন কিছু মনে হতো না আমার, তোকে সহ্যই করতে পারতাম না। ভাইয়েরা যে আদিক্ষেতা তোকে নিয়ে করতো, বাপ রে বাপ, যেন মেয়ে আর কারো বাড়িতে নাই। হ্যাঁ, যদিও একটা মেয়ে ছিলি, তাও তোর জন্য কেন অন্যের আদর কমাতে হবে? কুয়াশা শিশির বুকের উপর এবার শুয়ে পড়ল উলুর উপর বসে থাকতে থাকতে। শুয়ে শিশিরের বুকে কামড় দিল আলতো করে, বলল, হিংসুটে বুনুল একটা তুমি। আর আদর কমেছিল না তোমার, শুধু আমার আদর বাড়িয়েছিল বলে তোমার এমন মনে হতো। হ্যাঁ, কিন্তু তখন তো ছোট ছিলাম, ওসব কি বুঝতাম নাকি? কুয়াশা উত্তর করল না। শিশির কুয়াশা চুল কানের পিঠে গুজে দিল। ডান হাতটা তুলে কুয়াশার গালে রেখে বৃদ্ধা আঙ্গুল দিয়ে ঠোঁটের পাশে স্লাইড করতে লাগলো। করতে করতে বলল, তোকে তো বিয়ের পর থেকে অন্য রূপে অন্য চোখে দেখা শুরু করলাম। বিয়ে না হলে বোধহয় আজীবন হিংসার পাত্রেই থাকতে। কিউটের ডিব্বা তোকে বিয়ের পর মনে হচ্ছে। আগে যদি জানতাম ওই দিনের ওই কাপড়ের টুকরোর মাঝে শুয়ে বড় বড় চোখ দুটো ঘুরিয়ে ঘুরিয়ে দেখা একটুখানি মেয়েটা বউ হবে আমার,
তাহলে বোধহয় হিংসা না করে সেদিন থেকে আদর করা শুরু করতাম। কুয়াশা আবার একটা কিল বসালো বুকে, লজ্জা পেয়ে হাসলো। সে নিজের চিবুকের নিচে 2 হাত মেলে হাতের পিঠে ভর দিয়ে শিশিরের উপর শুয়ে আছে আর ওর মুখের দিকে তাকিয়ে গল্প শুনছে। শোবার কায়দাটা এমন যেন সে বিছানার উপর শুয়ে বই পড়ছে, ভাবে লাগছে শিশির ওর বিছানা। শিশির গল্প বলছে আর কুয়াশার দিকে তাকাচ্ছে। কুয়াশা বলল,